আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাই নাই। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নিই। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে। আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন বিএনপি ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ডে। তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। তো ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে। বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পরে যখন আমরা গণভবনে যাই, যে অন্তত মাথা গরম করিস না, ওখানে ডাকছে প্রধানমন্ত্রী, যাও, তারপরে তুমি কি করো সেটা তুমি ডিসিশন করো, কিন্তু এখন যাও। কারণ হচ্ছে তাকে তখন এনএসআই বাড়ি থেকে নিয়ে আসছিল হাইসে করে, যে আপনার ছেলেকে বুঝান, ও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানে আমরা তো নিজের পরিবার, কেরিয়ার, অর্থবিত্তের কথা চিন্তা করি নাই, আন্দোলন করেছি, বিন্দুমাত্র কম্প্রোমাইজ করি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তরুণরা যারা ওই কয়েকজন 18 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। বাট তারা দেখলাম, আমি শুনেছি মিলিটারি গভর্নমেন্টের সময়, মান্না ভাই বলেছেন আর সিনিয়র নেতারা বলছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় এই ছাত্র নেতাদেরকে নাকি ডাকতো, সুবিধা টুবিধা অফার করতো, বাট তারা নেয় নেই। সেই সময় এখানে বামপন্থী রাজনীতিবিদ যারা 90 কিংবা তার আগেরও নেতৃবৃন্দ ছিলেন, তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এদেরকে তো অফারের আগেই এরা গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে ছুটতে লাগলেন, ক্ষমতা উপদেষ্টা হয়ে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে না আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিহাদের লাশ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিহাদের লাশ শুয়ে যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্র নেতারা তো একটা ফর্মুলা দেয় নাই যে আমরা গভর্নমেন্টের অন্থার শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছিল। প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে। এবং তারপরে কি হয়েছে, তারা এই তরুণ যেই সংগ্রামী, বিপ্লবী, পরিবর্তনকামী প্রজন্ম, তাদেরকে করাপ্টেড করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে এম্পাওয়ার করেছে যে ডিসি অফিসে চাল, গম, ডাল এগুলো তোমরা ভাগ করবা, ডিসি অফিসে বরাদ্দ হয় এগুলো তোমরা ডিস্ট্রিবিউশন করবা। এইভাবে এই প্রতিবাদী সংগ্রামী তরুণ যারা দেশ পুনর্গঠন, যেটা আপনারা 5ই আগস্ট থেকে 8 আগস্ট, একটা রাষ্ট্র মানে কোনো প্রশাসক নাই, নেতৃত্বে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, রাজনীতিবিদরা নাই, তারপরেও চলেছে। একটা ছিনতাই হয়নি, একটা মার্ডার হয়নি, সুন্দরভাবে চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশ পুনর্গঠনের মানে কাজে অংশগ্রহণ করেছে। সেই মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। টিএসসিতে দেখেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার অবসরের টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে কি হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই সেই তরুণদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু মানুষ হতাশ হয়েছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সেই তরুণদেরই অংশ, আমি সেই রাজনীতির একটা পার্ট ছিলাম, কিন্তু আমি যে কোনো পরিস্থিতি একটা সংগঠন পরে ভিন্ন একটা প্ল্যাটফর্মে পথ চলা, কিন্তু আমরা তো আশাবাদী হয়েছিলাম যে সব তরুণরা মিলে বাংলাদেশের রাজনীতি এটা পরিশুদ্ধ করবো। আজকে ধরেন এই যারা উপদেষ্টা হয়েছে, এরা যদি উপদেষ্টা না হয়ে বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো, রাজনৈতিক দলগুলোকে, যেটা আজকের এই টকিং পয়েন্টসে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোতে
এই অন্থার 33% নারী প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলে আসছে, বড় রাজনৈতিক দলগুলো পারে নাই। এইখানে যদি ইনপুট দিত, কিংবা এই সংসদ নির্বাচনে যেটা আমাদের একজন নারী বন্ধু বলেছেন 5% নারী প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল, ওইখানে যদি তারা স্ট্রিক্ট থাকতেন যে 10% উইমেন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে, এই মৌলিক পরিবর্তনের জায়গায় যদি থাকতেন, আর দেশটা কিন্তু একটা ভিন্ন দিকে যেতে পারত। বরঞ্চ এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা তরুণদেরকে বিভক্ত করলেন, একটা শ্রেণীর তরুণদেরকে চরম পর্যায়ে করাপ্টেড করলেন, এবং মানুষের এই পরিবর্তন বা তরুণদেরকে ঘিরে নতুন স্বপ্নের সেই আশাটা কিছুটা আসলে হতাশায় পরিণত করেছে।